হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ওয়াল্টার হোয়াইটম্যানের লেখা একটি বিখ্যাত একটি পোয়েম, সেটা হচ্ছে ওমি ও লাইফকে নিয়ে। তো বাংলাদেশে আবার ক্লাস 9-10-এ এই পোয়েমটা আছে। আমরা যারা হচ্ছি লিটারেচার অনার্স ফোর্থ ইয়ারে, আমরা কিন্তু ওয়াল্টার হোয়াইটম্যানের আহ, অনেকগুলো পোয়েম পড়েছিলাম। তো এই পোয়েমটা অনেক ইন্টারেস্টিং। আমি খুব সহজে এই পোয়েমটাকে নিয়ে আজকে আলোচনা করব। ওকে, তো শুরু করা যাক। তো ওয়াল্টার হোয়াইটম্যান ইনি হচ্ছেন, আমি সবসময় বলি যে আমরা যখন একটি পোয়েম অ্যানালাইজ করব, তখন যদি আমরা পোয়েটের একটু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের পোয়েমের অ্যানালাইসিসটা অনেক ভালো হয়ে যায়। ওকে, তো আমি আহ, কবিতা নিয়ে আলোচনা করার আগে ওয়াল্টার হোয়াইটম্যানকে নিয়ে সামান্য কিছু কথা বলতে চাই। খুব বেশি ডেসক্রিপটিভ না, সামান্য জাস্ট ওর সম্পর্কে একটু ধারণা দিয়ে যেতে চাই, তাহলে আপনারা বুঝে ফেলবেন যে আপনার কবি এখানে কি কি বলতে চায় বা সে কি ধরনের লেখা লিখে। হ্যাঁ, লেখাটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন। তো ওয়াল্টার হোয়াইটম্যান উনি হচ্ছেন একজন আমেরিকান পোয়েট, তিনি এজিস্ট এবং তিনি একজন জার্নালিস্টও। ঠিক আছে, তিনি সাধারণ মানুষকে খুব ভালোবাসতেন। জীবনের বাস্তবতা নিয়ে লিখতেন তিনি। তারপর হচ্ছে তিনি বিশ্বাস করতেন যে প্রতিটি মানুষের জীবনের একটি মূল্য আছে। তিনি নিজেও জীবনে অনেক কষ্ট, হতাশা, কনফিউশন অনুভব করেছিলেন। তিনি একজন ডিপ থিঙ্কার ছিলেন, যিনি জীবনের মিনিং খুঁজতেন সবসময়। বুঝতে পেরেছেন? তো ওয়াল্টার হোয়াইটম্যানের এটা আছে একটা জিনিস। এবং ওনার যে এই যে বিখ্যাত যে পোয়েমটা, এটার নাম হচ্ছে ওমি ও লাইফ। তো এটার কিন্তু একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা কি? এই পোয়েমটা ওয়াল্টার হোয়াইটম্যান লিখেছিলেন আমেরিকান সিভিল ওয়ার, যেটা হচ্ছে 1861 সাল থেকে 1865 সালের সময়ে যে সিভিল ওয়ার হয়েছে, এটার পরবর্তীতে লিখছে। তো স্বাভাবিকভাবে যে সিভিল ওয়ারটা হয়েছে, এটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা সিভিল ওয়ার হয়েছিল। ধরেন এখানে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। তো লক্ষ লক্ষ মানুষ বলতে কিন্তু 1-2 লাখ না, 6.5 থেকে রাফলি 7.5 লাখ পর্যন্ত মানুষ মারা গেছে, সৈন্য মারা গেছে, এত বড় একটা সিভিল ওয়ার। তো যাই হোক, ওই জিনিসটার ডিসক্রাইবে যাচ্ছি না, তাহলে লেকচার অনেক বড় হয়ে যাবে। তো মানে এই যুদ্ধটার সময় শহরগুলো ধ্বংস হয়ে গেছিল, মানুষ হতাশ হয়েছিল, ডিপ্রেসড হয়েছিল, হোপলেস হয়ে গেছিল এক প্রকার। হ্যাঁ, সবাই জীবনের মিনিং নিয়ে প্রশ্ন করা শুরু করেছিল। তো হোয়াইটম্যান ওই যুদ্ধ কিন্তু খুব কাছ থেকে দেখেছিল। এখানের যিনি পয়েট আছেন, যিনি রাইটার আছেন, তিনি হোয়াইটম্যান। তো হোয়াইটম্যান যুদ্ধের সময় কি করেছিল? তিনি যুদ্ধের সময় হসপিটালের ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছিলেন। তো তিনি আহত সৈনিকদের দেখাশোনা করতেন, ডাইং সোলজার্সদের দেখতেন, মানুষের সাফারিং তিনি খুব কাছ থেকে দেখেছিলেন। বুঝতে পেরেছেন? আমরা যেরকম নার্সদেরকে দেখি আর কি, যে ওনারা দেখে, ঠিক তেমনি ওয়াল্টার হোয়াইটম্যানও দেখেছিলেন। তিনি মানুষের সাফারিং খুব কাছ থেকে যেরকম দেখেছিলেন, এই এক্সপিরিয়েন্সটা তাকে মেন্টালিটি খুব এফেক্ট করেছিল। তিনি দেখেছিলেন যে মানুষ মারা যাচ্ছে, জীবন ফ্রাজাইল, অনেক সাফারিং। তখন তার মনে একটা প্রশ্ন জেগে যে লাইফের মিনিং কি? ধরো এই এটাই হচ্ছে এই পোয়েমটা, এই পোয়েমের মেইন কোশ্চেন এটাই, যে লাইফের মিনিং কি। বুঝতে পেরেছেন? তো তিনি এই পোয়েমে তিনি লিখেছেন যে ও মি ও লাইফ। তো এই পোয়েমটা আর কি এই এই একটা সিচুয়েশনের পরবর্তী সময়ে লিখেছেন। তো স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে উনি এই কবিতার মধ্যে কি কি তিনি থাকতে পারে, আমরা একটু একটু অনুমান করে নিতে পারছি। তো তিনি এই পোয়েমটার মাধ্যমে, ও মি ও লাইফ, এটার মাধ্যমে তিনি কিন্তু একটা অন্যদেরকে রিমাইন্ড করতে চেয়েছিলেন কয়েকটা জিনিস। যেমন লাইফের, মানে মানুষের লাইফটা কিন্তু মিনিংলেস না, এটা তিনি বোঝাতে চেয়েছিলেন। তোমার এক্সিস্টেন্স এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তুমি পৃথিবীতে কন্ট্রিবিউট করতে পারো, এটা তিনি মানুষকে, প্রত্যেকটা মানুষকে তিনি এটা রিমাইন্ড করতে চেয়েছিলেন। ওকে, ধরো একটা সংক্ষেপে যদি বলতে চাই, তাহলে হচ্ছে, ধরো একটা বড় যুদ্ধ হলো, অনেক মানুষ মারা গেল, ওয়াল্ট হোয়াইটম্যান এটা দেখে খুব স্যাড হয়ে গেল। ওকে, তখন সে ভাবলো লাইফের মিনিং কি। পরে সে রিয়েলাইজ করলো লাইফ হচ্ছে একটা ড্রামা। আমরা সবাই এই ড্রামার মধ্যে, আমরা সবাই হচ্ছে কি ইম্পর্টেন্ট অ্যাক্টর, আমরা অভিনেতা। আমরা এই ড্রামায়, মঞ্চনাটকের মধ্যে আমরাও নিজেরা অভিনেতা। আমরা অনেক সুন্দরভাবে মঞ্চনাটকটি সাজাতে পারি। মূলত এই ছোট্ট এই পোয়েমটির এটাই হচ্ছে আপনার মূল যে বার্তা, সেটা মানুষকে অনেকটা ইনকারেজ করার মতো। বুঝতে পেরেছেন? তো এই পয়েমটার মধ্যে তিনি প্রশ্ন করেছেন, আবার তিনি নিজেই উত্তর দিয়েছেন। ওকে, তো শুরুতে পয়েমে আমি একটু স্ট্রাকচার সম্পর্কে বলে দিই। স্ট্রাকচারটা হচ্ছে, পয়েম পয়েমের মধ্যে দুইটা স্ট্যান্সা বা দুইটা স্তবক। তো প্রথমটা হচ্ছে 1 থেকে 7 লাইন, এবং দ্বিতীয় স্তবক বা স্ট্যান্সাটা হচ্ছে 8 থেকে 10 লাইন। ওকে, তো প্রথম 1 থেকে 7 যে স্ট্যান্সাটা রয়েছে, প্রথম স্ট্যান্সা, এটাতে তিনি কোশ্চেন করেছিলেন
মানে প্রশ্ন করেছেন এবং ৮ থেকে ১০ লাস্টের স্ট্যান্ডাতে তিনি অ্যান্সার দিয়েছিলেন। ওকে, খুব ইন্টারেস্টিং তাই না? ওকে, তো চলুন এবার আমরা কবিতাটির লাইন বাই লাইন নিয়ে আলোচনা করি। ওকে, তো প্রথম লাইনে হচ্ছে ও মি, ও লাইফ, ও দি কোশ্চেন্স অফ দিস রিঅকারিং। সো এখানে রিকারিং এটা হচ্ছে বারবার ফিরে আসে। ওকে, রিপিটিং অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, এটাকে রিকারিং বলা হয়েছে। তো সহজভাবে এটা অর্থ হচ্ছে হাই আমি, হাই আমার জীবন, এই প্রশ্নগুলো বারবার আমার মনে আসে। ঠিক আছে, এরপরে মানে এখানে বলছে কি যে লাইফ নিয়ে অনেক প্রশ্ন আসে তার মাঝে, বুঝতে পেরেছেন? তো সেকেন্ড লাইনে তিনি বলছেন যে of the endless trains of the faithless, of cities filled with the foolish. ওকে, তো এখানে ট্রেন্স দ্বারা এখানে কিন্তু বোঝানো হয়েছে যে সিরিজ বোঝানো হয়েছে, চেইন বোঝানো হয়েছে, ধারাবাহিক বোঝানো হয়েছে এরকম। আর ফিল্ড, ফিল্ড তো বুঝছেনই যে ভর্তি, এখানে FILL ইডি। ওকে, ইটা এখানে উজ্জ্ব আছে আর কি। তো সহজভাবে এটার মিনিংটা হচ্ছে যে এই পৃথিবীতে অসংখ্য অবিশ্বাসী মানুষ আছে, শহরগুলো বোকা মানুষে ভরা। তো থার্ড লাইনে তিনি আবার বলছেন অফ মাইসেলফ ফর এভার রিঅ্যাপ্রোচিং মাইসেলফ। রিঅ্যাপ্রোচিং দ্বারা কিন্তু ব্লেম করা বোঝায়, দোষ দেওয়া বোঝায়, আমরা নিজেকে ব্লেম করি না, ওই জিনিসটাকে রিঅ্যাপ্রোচিং মাইসেলফ বোঝানো হয়েছে। সো অফ মাইসেলফ ফর এভার রিঅ্যাপ্রোচিং মাইসেলফ, আমি সবসময় নিজেকেই দোষ দিই। ফর হু মোর ফুলিশ দেন আই অ্যান্ড হু মোর ফেথলেস, একটা কোশ্চেনও করছে, কারণ আমার চেয়েও কে বেশি বোকা বা অবিশ্বাসী আর কে আছে, একটা কোশ্চেনও করছে। অর্থাৎ মানুষ নিজেও নিজের উপর ডিসঅ্যাপয়েন্টেড হয়, এটা আমরা সবাই জানি, বিকজ আমরা সবাই কিন্তু হতাশ হই, ডিসঅ্যাপয়েন্টেড হই। বুঝতে পেরেছেন? ওকে, এরপরে চতুর্থ লাইনে তিনি বলছেন অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট। ক্রেভ অর্থ হচ্ছে খুব কাছ থেকে চাওয়া, হ্যাঁ, ব্রেনলি মানে তো হচ্ছে বৃথা, মানে হচ্ছে উইদাউট সাকসেস এরকম আর কি। ওকে, আর এখানে লাইট, লাইট দ্বারা আলো, ঠিক আছে, কিন্তু আলো দ্বারা এখানে কি বোঝাচ্ছে জানেন? এটা কিন্তু একটা সিম্বল অফ হোপ, হ্যাঁ, মানে আশা। আমরা বলি না, আমরা দেখি কবে আলো আসে, মানে আমাদের জীবনে একটা আশা, কবে জানি আমাদের সুখের শান্তি পাই, এরকম আমরা বলি না যে আলো। তারপর তাওসানের একটা গান আছে না, আলো আলো কখনো খুঁজে পাবো না, এটা কিন্তু হচ্ছে একটা সিম্বল অফ হোপ। হ্যাঁ, আমাদের একটা আশা থাকে। সো আসেন মিনিংয়ে আসি। তো অফ আইস দ্যাট ভেনলি ক্রেভ দ্য লাইট, অফ দ্য অবজেক্ট মিন, অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড। তো এখানে মানুষের চোখ আলো খোঁজে কিন্তু অনেক সময় তা বৃথা যায়, চারপাশে তুচ্ছ জিনিস আর শেষ না হওয়া সংগ্রাম। বুঝতে পেরেছেন? রিনিউড দ্বারা হচ্ছে আবার শুরু হয়, এবং মিন, মিন দ্বারা এখানে হচ্ছে ওর্থলেস বা তুচ্ছ, এটাকে আবার কি বলতে পারেন, ইনসিগনিফিকেন্টও বলতে পারেন। ওকে, অবজেক্ট মানে তো হচ্ছে কোনো একটা জিনিস, তো এটা মিনিংটা এরকম দাঁড়ায় যে মানুষ চোখ আলো খোঁজে, মানুষের চোখ কিন্তু আলো খোঁজে কিন্তু অনেক সময় তা বৃথা যায়, চারপাশে তুচ্ছ জিনিস আর শেষ না হওয়া পর্যন্ত সংগ্রাম। অর্থাৎ মানুষ ভালো কিছু চায় কিন্তু স্ট্রাগল কিন্তু মানুষের শেষ হয় না। কত সুন্দর একটি লাইন। এরপরে পঞ্চম লাইনে তিনি বলছেন যে of the poor result, of the poor result of all, of the plodding or sordid crowds I see around me. এর প্লোডিং, প্লোডিং ওয়ার্ডটা এখানে ইউজ করা হয়েছে। ওকে, প্লোডিংটা হচ্ছে ধরো স্লোলি মুভিং বা বোরিং, এরকম কাউকে বুঝি, আমরা বলি না যে বোরিং একজন পার্সন, হ্যাঁ, খুবই মানে ক্লান্ত হরে, তারপর হচ্ছে হতাশ টাইপের, আমরা বলি না যে স্লোলি মুভিং, এরকম পার্সন আর কি। তারপর সর্ডিডটা হচ্ছে ধরো আনপ্লিজেন্ট, হ্যাঁ, আনপ্লিজেন্ট বা ডার্টি কোনো কিছু বোঝায়। ক্রাউড মানে তো বুঝেন মানুষের ভিড়, অনেক মানুষ। তো ধরুন এখানে এটার মিনিং হচ্ছে এরকম যে অফ দ্য পুর রেজাল্ট অফ অল, মানুষ, রেজাল্ট অফ অল, অফ দ্য প্লডিং অ্যান্ড সর্টেড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি। অর্থাৎ মানুষ এত চেষ্টা করে কিন্তু ফলাফল খুব খারাপ হয়। আমার চারপাশ, আমার চারপাশ ক্লান্ত ও হতাশ মানুষের ভিড় দেখি। অর্থাৎ মানুষ অনেক চেষ্টা করে কিন্তু রেজাল্ট তার ভালো হয় না। ওকে, এই জিনিসটাই এই লাইন দ্বারা বোঝানো হয়েছে। এরপর আসি হচ্ছে সিক্স লাইনে। সিক্স লাইনে তিনি বলছেন যে অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট, উইথ দ্য রেস্ট মাই ইন্টারটওয়েন্ট। ইন্টারটওয়েন্ট এটা হচ্ছে একটা ওয়ার্ড, এটা খুব বেশি ইউজ করা হয় না, কিন্তু এটার মিনিংটা হচ্ছে তাই কানেক্টেড আর কি। তো
তো এটা কিন্তু আপনার হচ্ছে আপনার যিনি পোয়েট আছেন তিনি হচ্ছেন ইনি কিন্তু সবচেয়ে বেশি এটা ইউজ করেছিলেন ওয়াল্টার হোয়াইটম্যান। এই ওয়ার্ডগুলা উনি কিছু কিছু ওয়ার্ড উনি হচ্ছে নতুনত্ব দেওয়ার খুব চেষ্টা করেছিলেন, কিন্তু এগুলো খুব বেশি ইউজ হয় না, কিন্তু পোয়েমে এই জিনিসগুলো খুব দারুণভাবে ইউজ হয়। তো এই ওয়ার্ডটা, এটার মিনিংটা হচ্ছে যে আপনার জড়িয়ে থাকা বা কানেক্টেড, এরকম কিছু একটা। তো এই লাইনটার মিনিংটা হচ্ছে এরকম যে অন্যদের অনেক বছর অর্থহীনভাবে কেটে যায়, আর আমি তাদের সাথেই জড়িয়ে আছি। উইথ দ্য রেস্ট মি কানেক্টেড, এই জায়গায় তিনি লিখছে ইন্টারড ওয়াইন্ডেড বা ইন্টারড ওয়াইন্ড, এই জিনিসটা তিনি বলেছেন এই ওয়ার্ডটা। তো এই ওয়ার্ডটার মানে হচ্ছে কানেক্টেড, তো এটার অর্থটা এরকম দাঁড়ায়, আর আমি তাদের সাথেই জড়িয়ে আছি। কাদের সাথে? ঠিক আছে, অন্যদের অনেক বছর অর্থহীনভাবে কেটে যায়, আমি তাদের সাথেই জড়িয়ে আছি। মানে অনেক বছর মিনিংলেস মনে হচ্ছে এখানে যিনি হচ্ছেন কবিতাটি বলছেন তার কাছে। তো লাইন 7-এ আবার তিনি বলছেন যে দ্য কোয়েশ্চেন, ও মি, সো স্যাড, রিকারিং, হোয়াটস গুড অ্যামিড দিস, ও মি, ও লাইফ। অর্থাৎ তিনি আবার ওইখানে বলছেন যে তখন এই দুঃখজনক প্রশ্নটি আবার আসে, এসবের মধ্যে জীবনের ভালো দিকটা কোথায়? হায় আমি, হায় আমার জীবন। অর্থাৎ এইসব কষ্ট ফুলিশনেসের মধ্যে জীবনের মিনিংটা কি, তিনি এই জিনিসটাই খুঁজতে চাচ্ছেন। তো এতটুকুর মধ্যে আমাদের কোশ্চেনটা শেষ হয়। এবার আপনার যে পয়েন্ট তিনি আসছেন হচ্ছে অ্যান্সারটি নিয়ে। অ্যান্সারটা হচ্ছে লাইন 8-এ তিনি এবার বলছেন যে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ওকে, তুমি এই পৃথিবীতে আছো, তো এখানের মধ্যে তিনি পৃথিবীতে আছো এটা নিয়ে কিন্তু তিনি একটা মানে মানুষকে ইনকারেজ করছে। তো তুমি এই পৃথিবীতে আছো, তোমার এই জীবনটা যে মিনিংলেস না, এটা নিয়ে কিন্তু তিনি ইনকারেজ করছেন লাস্টের এই দুই লাইনে। তো এখানে তিনি বলছেন যে দ্যাট ইউ আর হিয়ার, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি। অর্থাৎ আপনি যে পৃথিবীতে আছেন, জীবন আছেন, তারপরে বা আপনার নিজের একটা পরিচয়ও আছে। তিনি বুঝাতে চাচ্ছেন যে তোমার এক্সিস্টেন্সটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি পৃথিবীতে আছো, তোমার জীবন আছে, আর তোমার এই নিজের যে একটা পরিচয় আছে, এটা কিন্তু অনেক বড় একটা বার্তা বহন করে। এরপরের লাইনে তিনি আবার বলছেন যে দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স। ভার্সটা হচ্ছে কিন্তু কবিতার লাইনকে বোঝানো হয়, লাইন অফ এ পোয়েম। এখানে এখানে এটা হচ্ছে কন্ট্রিবিউট বা রোল প্লে করাকে ভার্স দ্বারা বোঝানো হচ্ছে। ওকে, তো এটার মানে হচ্ছে জীবন নামের এই শক্তিশালী নাটকটি চলতেই থাকে, আর তুমি এতে নিজের একটি লাইন, নিজের একটি ভূমিকা যোগ করতে পারো। সো এই হলো আমাদের পোয়েমটি শেষ। তো সিম্পল স্টোরি অফ দিস পোয়েম এটা হচ্ছে যে লাইফ লাইফ এত কনফিউজিং কেন, মানে পৃথিবীতে এত খারাপ মানুষ কেন, লাইফের মিনিং কি, পয়েন্ট এটা বোঝাতে চেয়েছেন। লাইফ কনফিউজিং হতে পারে, কিন্তু তুমি পৃথিবীতে আছো, এটাই স্পেশাল। হ্যাঁ, লাইফ একটা ড্রামা, তুমি এই ড্রামাতে নিজের রোল প্লে করতে পারো। হুম, তো মেইন মেসেজটা হচ্ছে এরকম, লাইফ কনফিউজিং হতে পারে, পৃথিবীতে ফুলিশ মানুষ থাকতে পারে, তবুও তোমার লাইফটি কিন্তু মিনিংফুল, কারণ তুমি পৃথিবীতে কন্ট্রিবিউট করতে পারো। তো শেষ কথাটা হচ্ছে যে লাইফ একটা মুভির মতো, আর আমরা সবাই অ্যাক্টর। লাইক ওয়ার্ল্ড হোয়াইটম্যান বলেছে যে তুমি এই মুভিতে আছো, এটাই স্পেশাল, এবং তুমি নিজের রোল প্লে করো, তুমি যেভাবে পারো প্লে করো, তুমি নিজের মতো করে সাজাও, নিজেকে ফুটিয়ে তোলো। হ্যাঁ, তোমাকে যে রোল আছে তুমি সেখান থেকে তুমি নিজেকে সুন্দরভাবে নিজেকে প্লে করতে পারো। মানে জীবনটা হচ্ছে একটা নাটক, তুমি এটাকে যেভাবে ইচ্ছে সেভাবে তুমি সাজাও, মঞ্চনাটকের মতো। খুবই সুন্দর একটি পোয়েম। তো তো আজকের পোয়েম এতটুকুই, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো অন্য কোনো পোয়েমের সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানিও। সো আল্লাহ হাফেজ।